বন্ধুরা শুভেচ্ছা নেবেন, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আসলে যে ভিডিওটি আমরা দেখব, তো সেটি হচ্ছে ফাফরবাজ ফান। আমি এই চ্যানেল থেকে আগে আরও কয়েকটি ভিডিও আসলে রিঅ্যাকশন করেছিলাম, তো আজকে আবারও একটি ভিডিও রিঅ্যাকশন করতেছি। আর আজকে যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি সেটি হচ্ছে হলিউড সিনেমার স্ক্রিপ্ট রাইটার তারেক মনোয়ার। তো আমরা আসলে তারেক মনোয়ার সাহেবকে চিনি। তিনি একজন বক্তা, তিনি ওয়াজ মাহফিলে বক্তব্য প্রদান করেন, টিকা বক্তব্য করেন, এবং তিনি তার বক্তব্যে আসলে অনেক সময় অনেক ধরনের কথাই বলেন। যেমন তার খুবই আলোচিত যে বক্তব্য, যে তিনি স্যামসাং কোম্পানির মালিক মিস্টার স্যামসাং বলেন, বা তিনি লন্ডনের কোনো একটি ফুটবল ক্লাবে খেলেছিলেন, তারপরে সম্ভবত ট্রাম্পের সাথে ওনার সম্পর্ক আছে, এরকম বিভিন্ন সময় আসলে বিভিন্ন বক্তব্য দেন। তো আসলে বুঝে দেন কি না বুঝে দেন সেটা আসলে জানি না। তো যাই হোক, আজকে আমরা ফাফরবাজ ফান ইউটিউব চ্যানেল থেকে আসলে যে ভিডিওটি দেখতেছি, আমি আগেই বলেছি হলিউড সিনেমার স্ক্রিপ্ট রাইটার তারেক মনোয়ার। খুবই ইন্টারেস্টিং একটি টাইটেল। তো আসলে ফাফরবাজ ফান কোন টিপের ভিডিও তৈরি করে সেটা আমরা কম বেশি জানি। তো যাই হোক, আসলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ভিডিওতে কী আছে একটু দেখে নিই। আর অবশ্যই বন্ধুরা, আমি আসলে ভিডিওর লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। হলিউডের বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার তারেক মনোয়ার মার্ভেল স্টুডিও সুপারহিরো নিয়ে যত সিনেমা বানিয়েছেন তার সবগুলোর স্ক্রিপ্ট রাইটার ছিলেন এই তারেক মনোয়ার। আয়রন ম্যান, দ্য ইনক্রেডিবল হাল্ক, থর, ক্যাপ্টেন আমেরিকা, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি, এই প্রতিটা ব্লকবাস্টার সিনেমার কাহিনী উনি ফকিরাপুল ব্রিজের নিচে বসে লিখেছেন। আপনারা জানলে আরো অবাক হবেন, ডিসি স্টুডিও সিনেমাগুলোরও রাইটার তারেক মনোয়ার সাহেবই ছিলেন। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান, জাস্টিস লিগ, অ্যাকোয়াম্যান, এগুলো কি তারেক মনোয়ার বলেছেন? এই প্রতিটা সিনেমার কাহিনীগুলো উনি কমলাপুর রেল স্টেশনের চিপাগুলিতে বসে লিখেছেন। আপনি জীবনে এতগুলো পাদ মারেন নাই যতগুলো অস্কার তারেক মনোয়ার সাহেব জিতেছেন। আজকালকার পোলাপান মেসি, নেইমার, রোনালদোকে নিয়ে কামড়াকামড়ি করে, অথচ এই তিন প্লেয়ার একসাথে করলেও একজন তারেক মনোয়ার তৈরি হবে না। 1990 সালে তারেক মনোয়ার সাহেব ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতো। হ্যাঁ, ইংলিশ প্রিমিয়ার লিগে, ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। হাজার হাজার কোটি টাকা দিয়ে উনাকে বাংলাদেশ থেকে রকেটে করে নিয়ে যেত ফুটবল খেলার জন্য। আমি হেলিকপ্টারে উঠতে চাই না, আমি হেলিকপ্টারে বেশি দ্রুতগামী রকেটে আমি চড়েছি অনেকবার। তারেক মনোয়ার সাহেব কিন্তু হেলিকপ্টারে চড়েন না, উনি রকেট দিয়ে যাতায়াত করেন, এটা উনি নিজ মুখেই বলেছেন। তাছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইটে কোনো সমস্যা দেখা দিলে তারেক মনোয়ার সাহেব রকেটে করে সেখানে গিয়ে সেটা ঠিক করে আসেন, আর ফিরে আসার সময় মঙ্গল গ্রহে গিয়ে এলিয়েনদের সাথে সাক্ষাৎ করেন। এলিয়েনরা তারেক মনোয়ারকে দেখলেই ভাইয়া ভাইয়া বলে ডাকে। মুনজারিন শহীদ অক্সফোর্ডে পড়তে গিয়েছিল বলে সেটা নিয়ে আপনারা কতই না লাফালাফি করলেন, অথচ আপনারা এটা জানেন না তারেক মনোয়ার সাহেব অক্সফোর্ডের টিচার ছিলেন। শুধু তাই না, উনি টানা 3 বার অক্সফোর্ডের শ্রেষ্ঠ টিচার হিসেবে নির্বাচিত হয়েছিলেন 1990 সালে। ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। বিল গেটসের সাথে তারেক মনোয়ারের অনেকবার দেখা হয়েছে। উনার মাধ্যমে আমরা প্রথম জানতে পেরেছি আইফোনের মালিক হলো বিল গেটস। শুধু তাই না, স্যামসাং কোম্পানিরও মালিক যে মিস্টার স্যামসাং, এটাও আমরা প্রথম তারেক মনোয়ার। এটা আসলে শুনে আমি খুব হেসেছিলাম যে স্যামসাং কোম্পানির মালিক মিস্টার স্যামসাং, তারপরে বিল গেটসের সাথেও ওনার থেকে হয়েছে, থেকে জানতে পেরেছি। স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। এটা খুবই আসলে হাস্যকর। কয়েকদিন পর পোলাপন ব্যাডমিন্টন খেলার জন্য পাগল হয়ে যাবে, অথচ আপনারা জানেন না তারেক মনোয়ার সাহেব ব্যাডমিন্টন খেলে ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কার জিতেছিলেন 1990 সালে। সবগুলোই আসলে 1990 সালে। উনি জীবনে যাই করেছেন তার বেশিরভাগই 1990 সালে করেছেন। আমার এটাই আমি জন্ম বলতেছি। যেহেতু 1990 সালের পরে, সেহেতু আমি এসব বিশ্বাস করি না। আপনাদের জন্ম 1990 সালের আগে হলে বিশ্বাস করলে করতে পারেন। এত বড় একজন গুণী মানুষকে নিয়ে কথা বলতে আমার গলা কাঁপছে, কিন্তু তারপরও বলতে বাধ্য হচ্ছি। এক ভিডিওতে দেখেছিলাম তারেক মনোয়ার সাহেব তার অতীতের চাপাবাজির জন্য মাফ চেয়েছিলেন, বলেছিলেন উনি আর এসব কথা বলবেন না। ভেবেছিলাম মানুষটা ঠিক হয়ে গেছে, এখন হয়তো উনি ওয়াজ মাহফিলে চাপাবাজি না করে ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করবেন। কিন্তু কথায় আছে, ইজ্জত যায় না ধুলে, স্বভাব যায় না মলে। উনার এই চাপাবাজির স্বভাব যায়নি, বরং রাসেল ভাইপার সাপের মতো ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। কয়েকদিন আগে এক ভিডিওতে দেখলাম উনি বলছেন তারেক রহমানের খবর জানেন আপনারা? ইংল্যান্ডে তার সাথে আমার অনেকবার দেখা হয়েছে। আমাকে দেখলেই সে বড় ভাইয়া বলে ডাকে। ছোটবেলায় আমরা একসাথে একই বাসায় খেলাধুলা করতাম। তারেকের খবর জানেন আপনারা? ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে। তা কেমন আছো ভাইয়া? ছোটবেলায় একসাথে আমরা খেলাধুলা করেছি। এটা শুনে আমার বন্ধু তো ভিডিওটি আসলে এ পর্যন্ত দেখে আমার যেটি মনে হলো যে আসলে
যত বড় বড় বিষয় আছে এবং বড় বড় প্রতিষ্ঠান, বড় 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 লোক আছে, তো সবার সাথেই আসলে তারেক মনোয়ার সাহেবের কোনো না কোনোভাবে আসলে যোগাযোগ হয়েছে, দেখা হয়েছে, গল্প হয়েছে। তো আসলে জানি না কেন আসলে এই ধরনের বক্তব্য দেন, আর এগুলো আসলে সত্য না মিথ্যা সেটিও জানি না। তবে আমার কাছে মনে হয় যে আসলে এগুলো সত্য না। উনি আসলে যখন উনি আসলে বক্তব্যে উঠেন, তখন আসলে যাচাই বাছাই অথবা বিবেক বিবেচনা এগুলো না করেই আসলে বক্তব্য দিতে থাকেন, এবং মুখে যা আসে সেগুলোই আসলে মানে মাইকে মানে ছেড়ে দেন। এইরকমই আসলে বিষয়টি। কেরামত বলতেছে এটা সত্যি হলেও হতে পারে। দুইজনের নামই তারেক। না জানি কোন দিন বলে বসে আমার জন্মের পর আমার নাম রেখেছিলেন খালেদা জিয়া। কয়েকদিন আগে এক ভিডিওতে দেখলাম উনি বলছেন নজরুল গীতি নিয়ে উনি 4টা অ্যালবাম বের করেছেন। 4টা অ্যালবামই বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। শুধু ভাই তাই আমরা তো না, জানি না। উনি নজরুল গীতি গেয়েছেন বলে স্বয়ং কাজী নজরুল ইসলাম স্বপ্নে তারেক মনোয়ার সাহেবের কাছে এসে বলেছেন, তারেক তুমি আমায় ধন্য করেছো, আমার কিছু গান তুমি গেয়েছো। 4টা ক্যাসেট আমি করেছি নজরুল গীতির, এবং তিনার ক্যাসেটটি যখন প্রথম দিন বাজারে আসে সেদিনই আমি ওনাকে স্বপ্ন দেখি। এখন বুঝতে পেরেছেন নিয়মিত না হাগলে যে গু মাথায় উঠে যায়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এইসব চাপাবাজি বন্ধ না করলে দয়া করে উনাকে কেউ ওয়াজ মাহফিলে ডাকবেন না। উনি এইসব আবাল মার্কা কথা বলে অন্য ধর্মের মানুষের কাছে আমাদের ধর্মটাকে ছোট করে। এটা 1990 সাল না যে এমন মানুষ বিশ্বাস করবে। এই ইন্টারনেটের যুগে মানুষ সহজেই সত্যতা যাচাই করে ফেলে। তো যাই হোক, আসলে উনি সবশেষে একটি কথা বলেছেন যে মানে এখন ইন্টারনেটের যুগ, আর ইন্টারনেটের যুগে আসলে মানুষ সব কিছুই আসলে আসলে যাচাই করতে পারে। তো এটা আসলে সত্যি। এখন আসলে আপনার যা মনে চায় তা আসলে মানে বক্তব্য আপনি দিতে পারবেন, কিন্তু মানুষ আসলে এখন অনেক বেশি মানে স্মার্ট হয়ে গিয়েছে, এবং মানুষ এখন তথ্য প্রযুক্তি মানে খুবই সহজভাবে আসলে যে কোনো জিনিস মানুষ জানতে পারে। তো এখন আসলে যা মনে আসে, তো এখন আসলে এই যুগ আর নাই যে এখন আমার মুখে যা আসবে তাই আমি আসলে বলে দিব আর মানুষ এটা মানে খাবে। আসলে এখন এই সময় নাই। তো তারেক মনোয়ার ওনাদেরকেও আসলে বুঝতে হবে যে এখন বক্তব্য দিলে আসলে যিনি বক্তব্য দিচ্ছেন তার চেয়ে আসলে শ্রোতারা আরও বেশি স্মার্ট। তারা আরও অনেক দ্রুত আসলে তথ্য আদান প্রদান করতে পারে, এবং আরও দ্রুত আসলে তারা মানে সেই তথ্যের সঠিক এবং বেঠিক তারা জেনে নিতে পারে। তো এসব ক্ষেত্রে আসলে তারেক মনোয়ার সাহেব বা ওনাদেরকে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। আর অবশ্যই ওয়াজ মাহফিলে বক্তব্য দিবেন, মানে সেখানে মানুষের হেদায়েতের জন্য বক্তব্য দিবেন, ইসলামের মানে ভালো দিকগুলো তুলে ধরবেন, এবং সেখানে ধর্মীয় বিষয়ে আসলে কীভাবে মানুষকে আকৃষ্ট করা যায় এইসব বিষয়ে কথা বলবেন। আর এখন মানে এইসব বিষয় বাদ দিয়ে আসলে দেখা যায় যে অনেক বক্তাই আছেন তারা আসলে ওয়াজের মাহফিলকে একদম মানে কি বলবো মানে কমেডির একটি জায়গা বানিয়ে ফেলেন। আর আসলে যে ওয়াজ নসিহত বাদ দিয়ে আসলে তারা তাদের ব্যক্তিগত বিষয়টা বেশি মানে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আসলে মানে এসব বিষয়ে তাদেরকে আরও বেশি মানে সতর্ক হওয়া প্রয়োজন, এবং যে হুজুর যারা আছেন বা মানে বক্তা যারা আছেন, ইসলামী বক্তা যারা আছেন, তাদেরকে মানুষ অনেক বেশি শ্রদ্ধা করে এবং তাদের কথা অনেক বেশি মানুষ শুনে। এবং ওয়াজ মাহফিল থেকে এসব জিনিস থেকে কিন্তু মানুষ আসলে অনেক বেশি পরিবর্তন হয়, এবং ওয়াজ মাহফিলে মানুষ আসে আসলে অনেক কিছু জানার জন্য, অনেক কিছু শেখার জন্য, ধর্মীয় বিষয়গুলো আসলে জানতে তারা আসলে ওয়াজ মাহফিলে আসে। এবং তো আপনারা জানেন যে আসলে মানুষ এইসব বিষয়ে আসে তো যাতে মানুষের যেসব ওয়াজ শুনলে এবং বক্তৃতা শুনলে যাতে মানুষের আসলে উপকার হয়। তো এরকম বক্তব্য আমি আশা করব যে আগামীতে হুজুর যারা আছেন, ওয়াজ মাহফিলে যারা যান, বক্তৃতা দেন, তো তারা আসলে মানুষের উপকার হয়, মানুষের ভালো হয়, এরকম বক্তব্য দিবেন। আর আসলে এই যে আজাইরা গল্প যেটা আছে, আমার মনে হয় যে এগুলো আসলে কম বললেই পারলো। তবে মাঝে মধ্যে ওয়াজে কিছু আমি আসলে ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, তবে মাঝে মধ্যে আমি আগে শুনেছি যে যাতে মানে আগে সারা রাত ওয়াজ হতো, তো সেই সব ওয়াজে আসলে মানুষ সারা রাত ধরে থাকতো। তো মাঝে মধ্যে আসলে মানুষকে একটু মানে উৎফুল্ল করার জন্য এবং মানুষকে একটু করার জন্য কিছু কিছু হুজুর আছেন যারা আসলে ওয়াজের মধ্যে আসলে কিছু কৌতুকপূর্ণ কথা বলতেন, যাতে মানুষ একটু মানে বিনোদিত হয়। তো আসলে ওয়াজের জায়গা এগুলো আসলে বিনোদনের জায়গা না।
তারপরে হয়তো এটা দুই একজন করতেন এবং আগে যারা করতেন তারা অনেক সচেতনভাবে করতেন এবং সেটা ওয়াজের ভিতরে এবং এইসব প্রসঙ্গের ভিতরে কিন্তু থাকতো, আসলে অপ্রাসঙ্গিকভাবে তারা বলতেন না। কিন্তু ইদানিং তো আসলে যেগুলো দেখতেছি বিগত কয়েক বছর ধরে আসলে যেগুলো হচ্ছে এগুলোকে আসলে আর ওয়াজই বলা যায় না। তো যাই হোক, আসলে মানে ফাফরবাজ ফান তারেক মনোয়ারকে নিয়ে এই ভিডিওটি করেছে হয়তো অনেকেই, এবং আমি রিয়াকশন করেছি, তো অনেক তো আপনারা হয়তো কষ্ট পেতে পারেন বা বিষয়টাকে অন্যভাবে নিতে পারেন। তো যাই হোক, আসলে আমি আসলে মনে করি সেটি হচ্ছে যে ভালো জিনিসের যেভাবে প্রশংসা করতে হয়, মন্দ জিনিস যদি সেটা কোনো একটা হয় তো তারও আসলে সমালোচনা করা প্রয়োজন এবং সমালোচক যারা আছে তাদেরকে আসলে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। কারণ একজন যদি সমালোচনা না করতে পারে তাহলে কিন্তু আসলে আমার ভালো মন্দটা আসলে আমার পক্ষে বোঝা সম্ভব না। তো এটা সবার পক্ষেই আসলে মানে সবার জন্য আসলে এটা প্রযোজ্য। অবশ্যই যারা সমালোচনা করতে পারেন তারা অবশ্যই সমালোচনা চালিয়ে যাবেন এবং যাদেরকে নিয়ে সমালোচনা করা হয় তারা আসলে এখান থেকে আরও বেশি শুধরাতে পারবেন। তো যাই হোক, আসলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গিয়েছে, তো আর কথা বলাচ্ছি না। ভিডিওটি আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য রিয়াকশন ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।